গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য জিকে জিএস এর ওপরে আজ 29 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে জিকে জিএস এর ক্লাস 28টা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, জিকে জিএস এর হোক বা ম্যাথের হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স এর হোক, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটার উপর ক্লিক করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। জিকে জিএস এর বলতে পারি যে ক্লাসগুলো এর আগে হয়ে গেছে এবং এখনো তোমাদের এক্সামের আগে প্রায় 10টা মতো ক্লাস কভার করানো হবে। এই 40টা ক্লাস যদি তোমরা ঠিকঠাক ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে বলতে পারি জিকের 50টা কোশ্চেনের মধ্যে অন্তত 30 থেকে 35টা কোশ্চেন তোমরা হুবহু এর মধ্যে থেকে কমন পাবে। তাই প্রত্যেককে বলছি, প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। ক্লাসের শুরুতে আরো আরেকবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, স্কিপ করে যাবে না। স্কিপ করার টেন্ডেন্সি যদি থাকে, এখনই স্কিপ করে বেরিয়ে যাও, ক্লাস দেখার দরকার নেই। তো আজকে শুরু করছি 29 নম্বর ক্লাস। 29 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়েছিল? তো মহিলাদের ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় 1973 সালে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এবং যদি কোশ্চেন দিত যে মহিলাদের প্রথম যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে উইনার হয়েছিল কোন কান্ট্রি, তো এই বিশ্বকাপে উইনার হয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের মহিলা দল কিন্তু প্রথম বিশ্বকাপে উইনার হয়েছিল। এবার এখানে মহিলা ক্রিকেট যেহেতু পড়লে, তো যদি এখান থেকে কোশ্চেন দেয় যে পুরুষদের পুরুষদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়, তো পুরুষদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু মহিলাদের অনেক পরে, মানে 2 বছর পরে 1975 সালে কিন্তু প্রথম আয়োজন করা হয়। এবং প্রথম যে পুরুষদের ওয়ার্ল্ড কাপ আয়োজন হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপে উইনার হয়েছিল কে? উইনার হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবং যে ওয়েস্ট ইন্ডিজ এই বছর অর্থাৎ 2023-এ যে বিশ্বকাপ হলো, সেই বিশ্বকাপে কিন্তু তারা চান্স পায়নি, অথচ তারা ফার্স্ট বিশ্বকাপ যেটা হয়েছিল, ফার্স্ট বিশ্বকাপে কিন্তু উইনার টিম ছিল। আচ্ছা, এখান থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে মেন্স মেন্স ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই ফুল ফর্ম, মেন্স ওডিআই ক্রিকেট ফরম্যাটে ভারতীয়রা, ইন্ডিয়ারা কতবার জিতেছে? তো ইন্ডিয়া উইনার হয়েছে কতবার এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত দুবার উইনার হয়েছে। দুবার কোন কোন সালে, সালটা মনে রাখতে হবে। প্রথমবার ইন্ডিয়া উইন হয়েছিল কবে? 1983 সালে। কার সময়, মানে কে ক্যাপ্টেন ছিল? ক্যাপ্টেন ছিল কপিল দেব। তো কপিল দেবের সময় ইন্ডিয়া একবার বিশ্বকাপ জিতেছিল ওডিআই ফরম্যাটে। আর একবার জিতেছে এম এস ধোনি, এটা আশা করি প্রত্যেকেই জানো। কত সালে? 2011 সালে এম এস ধোনির নেতৃত্বে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কিন্তু ভারত ওডিআই বিশ্বকাপ এর খেতাব জিতেছিল। এবার এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করে দিই, যেহেতু এখানে বিশ্বকাপের প্রসঙ্গ এসছে। এখান থেকে এম এস ধোনি টি-20 ফরম্যাটের যে ক্রিকেট বিশ্বকাপ, সেই টি-20 ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপ উইনার হয়েছিল কত সালে? হয়েছিল 2007 সালে। এবার এখান থেকে রিলেট করাবো তোমাদের, যেহেতু ক্রিকেটের প্রসঙ্গ এখানে এসছে, ক্রিকেটের যে ইন্টারন্যাশনাল বোর্ড, তার নাম কি? তার নাম হলো আইসিসি। আইসিসির ফুল ফর্ম কি? কোশ্চেন দেবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল 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 ক্রিকেট কাউন্সিল হলো আইসিসির ফুল ফর্ম। কোশ্চেন দেবে আইসিসির ফরমেশন কবে হয়েছিল? আইসিসির ফরমেশন হয় 1909 সালে। কোশ্চেন দেবে আইসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আইসিসির হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে। দুবাই, ইউএই দুবাইতে আইসিসির হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে আইসিসির এখন বর্তমান চেয়ারপারসন বা চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো তার নাম কি? তার নাম হলো গ্রেগ বার্কলে। গ্রেগ গ্রেগ বার্কলে গ্রেগ বার্কলে এখন আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। তো আইসিসি হলো ইন্টারন্যাশনাল লেভেলের একটা ক্রিকেট কাউন্সিল। তো তেমনি ভারতের কিন্তু একটা ক্রিকেট কাউন্সিল আছে, তার নাম আমরা প্রত্যেকেই জানি বিসিসিআই। বিসিসিআই এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো বোর্ড অফ কন্ট্রোল বোর্ড অফ কন্ট্রোল বোর্ড অফ কন্ট্রোল
সি ফর ক্রিকেট, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ফর ক্রিকেট, ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, যে ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। এর ফরমেশন হয়েছিল 1926 সালে এবং বর্তমানে বিসিসিআই এর যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, আগে ছিলেন কে সৌরভ গাঙ্গুলি, সেটা হটে গিয়ে এখন বর্তমানে চেয়ারম্যান আছেন কে, সৌরভ গাঙ্গুলি অনেকদিন আগেই হটে গিয়েছেন, তো এখন আছেন কে, এখন আছে রজার বিনি। কোশ্চেন দেবে যে বিসিসিআই এর বর্তমান সেক্রেটারি, সেক্রেটারি পদে কে নিযুক্ত আছেন? তো সেক্রেটারি পদে নিযুক্ত আছেন অমিত শাহের ছেলে, তার নাম কি? তার নাম জয় শাহ। জয় শাহ বিসিসিআই এর বর্তমান কিন্তু সেক্রেটারি পদে নিযুক্ত আছেন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে মেন্স যে ক্রিকেট টিম, সেই মেন্স ক্রিকেট টিমের কোচ কে? মেন্স টিমের কোচ, মেন্স টিমের কোচ কে? মেন্স টিমের কোচ হলো রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় হলো মেন্স টিমের কোচ। আর যদি কোশ্চেন দেয় ভারতীয় মহিলা টিমের কোচ কে এখন বর্তমানে, তো ভারতীয় মহিলা টিমের কোচ হলেন, তার নাম হলো আমল মজুমদার। আমল মজুমদার। আচ্ছা, এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাবো, যেহেতু গত বছর 2023 সালে ওডিআই ফরম্যাটের যে ক্রিকেটটা, অর্থাৎ 50 ওভারে যে ক্রিকেট খেলা, পুরুষদের যে ক্রিকেট খেলা, সেই ক্রিকেট খেলার আয়োজন কোথায় হয়েছিল? আয়োজন হয়েছিল, ওডিআই ফরম্যাটের ক্রিকেট খেলার আয়োজন হয়েছিল আমাদের কোথায়? আমাদের ভারতে আয়োজন কিন্তু হয়েছিল। এবং এই খেলাতে উইনার টিম কে হয়েছিল? উইনার হয়েছিল অস্ট্রেলিয়া। আশা করি প্রত্যেকেই জানো, ভারত কিন্তু নকআউট ফরম্যাটে, মানে আগে যে খেলা হয়েছিল সেই 8টা খেলাতেই কিন্তু ভারত জিতেছিল, কিন্তু লাস্টে গিয়ে ফাইনালে হেরে যায়। তো রানার্স আপ টিমকে যদি কোশ্চেন দেয়, রানার্স আপ টিম হলো ইন্ডিয়া, আর উইনার টিম ছিল অস্ট্রেলিয়া। এখান থেকে কোশ্চেন দেবে যে এর পরবর্তী যে বিশ্বকাপ, তো পরবর্তী বিশ্বকাপ কত বছর পরে হবে? 4 বছর পর। তো 4 বছর পর মানে 2027 সালে। তো 2027 সালে আয়োজন করবে কোন কোন কান্ট্রি? 27 সালে 3টে কান্ট্রি মিলে আয়োজন করবে। একটা হলো সাউথ আফ্রিকা, নামিবিয়া, আরেকটা হলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে, নামিবিয়া এবং সাউথ আফ্রিকা, এরা 3জন মিলে 2027-এ ক্রিকেট বিশ্বকাপের কিন্তু আয়োজন করবে। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় ক্রিকেট থেকে, যে অলিম্পিকে ক্রিকেট খেলা হবে, টি20 ক্রিকেট প্রথম খেলা হবে কোন সাল থেকে? খেলা হবে 2028 সাল থেকে। এই অলিম্পিক গেমস 2028 সাল কোথায় আয়োজন করা হবে? আয়োজন করা হবে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের করাচ্ছি। এখান থেকে কোশ্চেন দেবে যে 2023 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় কবে? শুরু হয়েছিল কিন্তু 2019 সাল থেকে, 2 বছরের টার্ম ধরে হয়, 2019 থেকে 2021 পর্যন্ত, এবং তার পরবর্তী টার্ম হয়েছে 2021 থেকে 23 পর্যন্ত। 19 থেকে 21 পর্যন্ত এবং 21 থেকে 2023 পর্যন্ত। তো এই টার্মে জিতেছে কোন কান্ট্রি? জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু 2021 থেকে 2023-এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে উইনার টিম হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান এই বইটা কে লিখেছেন? তো দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান এই বইটা লেখা হলো অমর্ত্য সেন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া অমর্ত্য সেনের আরেকটা ফেমাস বই আছে, সেটা মাথায় রাখবে, সেটা কি? সেটা হলো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। অমর্ত্য সেন থেকে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা কোশ্চেন দেবে, যে
ভারতের প্রথম ভারতের প্রথম অর্থনীতিবিদ হিসাবে নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন? নোবেল প্রাপক ছিলেন অমর্ত্য সেন। কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1998 সালে তিনি প্রথম ভারতীয় অর্থনীতিবিদ হিসাবে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। অরুন্ধতী রায় থেকে একটা ফেমাস বই মাথায় রাখবে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। এনার একটা ফেমাস বই যেটা বারবার কোশ্চেন দেয়, সেটা হলো দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস। এছাড়া ইনি কিন্তু 2024-এ আরেকটা বই লিখেছেন, সেটা এক্সামে আসতে পারে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। বইটার নাম হলো দ্য আর্কিটেকচার অফ মডার্ন এম্পায়ার। দ্য আর্কিটেকচার অফ মডার্ন এম্পায়ার। এই বইটা কে লিখেছেন অরুন্ধতী রায়। আর যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো দ্য গড অফ স্মল থিংস। বইটা কার লেখা হলো অরুন্ধতী রায়ের। চেতন ভগতের দুটো ফেমাস বই, এবং বলতে পারো এই দুটো বইয়ের ওপরে মুভিও তোমরা দেখেছো। একটা হলো হাফ গার্লফ্রেন্ড, এক্সামের কোশ্চেন কিন্তু পিএসসি কোশ্চেন করেছিল এই কোশ্চেনটা। হাফ গার্লফ্রেন্ড কার লেখা? তো হাফ গার্লফ্রেন্ড হলো চেতন ভগতের লেখা। আরেকটা হলো টু স্টেটস। সম্ভবত এই দুটো বই একই নায়কই করেছে, নায়কের নাম আমার ঠিক অর্জুন কাপুর খুব সম্ভবত। দুটো মুভি করেছে, খেয়াল আসছে না, কিন্তু টু স্টেটস করেছে। হাফ গার্লফ্রেন্ডটা কে করেছে এটা খেয়াল আসছে না। তো যাই হোক, খেয়াল রাখবে হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড টু স্টেটস, এই বই দুটো লিখেছেন কে? চেতন ভগত। আচ্ছা, তোমাদের এখানে এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে পারবে? প্রত্যেক ক্লাসেই বলা হয়। এই নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpert_SD, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কটা প্রোভাইড করা আছে টেলিগ্রাম গ্রুপের। সেটার উপর ক্লিক করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা এখন যে ক্লাসগুলো চলবে বা ভবিষ্যতে চলছে বা চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? তো ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হয় কাকে? বলা হয় অটো ভন বিসমার্ককে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। আর যদি কোশ্চেন দিত ইন্ডিয়ান বিসমার্ক কাকে বলা হয়, অর্থাৎ ভারতীয় বিসমার্ক, ইন্ডিয়াস বিসমার্ক, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? তো ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। আচ্ছা, এখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে কিছু ফ্যাক্ট রিলেট করায়। কোশ্চেন দেবে সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে সর্দার উপাধি, এটা কোন সত্যাগ্রহের পর তিনি পেয়েছিলেন? তো এটা বারদৌলি সত্যাগ্রহের পর। বারদৌলি সত্যাগ্রহে যে সমস্ত মহিলারা ছিলেন, সেই মহিলারা গান্ধীজির উপদেশে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। তো খেয়াল রাখবে কোন সত্যাগ্রহের পর? বারদৌলি সত্যাগ্রহের পর বারদৌলির মহিলারা কিন্তু বল্লভভাই প্যাটেলকে এই সর্দার উপাধি দিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করায়। বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি। কার সেটা? সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাট কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটের এক্সাক্ট কোথায়? গুজরাটের কেভাডিয়াতে অবস্থিত। কোশ্চেন দেবে স্ট্যাচু অফ ইউনিটির হাইট কত? 182 মিটার হাইট। কোশ্চেন দেবে স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। কোশ্চেন দেবে স্ট্যাচু অফ ইউনিটি কোন ড্যামের পাশে অবস্থিত? তো সর্দার সরোবর ড্যামের পাশে অবস্থিত হলো স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বিশ্বের সবথেকে উচ্চতম মূর্তি। আচ্ছা, এখান থেকে যদি আরেকটা কোশ্চেন দেবে, যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেলের প্রসঙ্গ আসলো, তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। কোশ্চেনটা কিন্তু পড়িয়েছি এর আগে। আয়রন
ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এখান থেকে নেপোলিয়ান থেকে রিলেট করো। ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কাকে বলে? কোশ্চেনটা পড়িয়েছিলাম, ভারতের নেপোলিয়ান কাকে বলে। এখন এরকম কোশ্চেন নাও দিতে পারে, দিতে পারে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? বলা হয় সমুদ্রগুপ্তকে। এবং সমুদ্রগুপ্ত হলেন ভারতের নেপোলিয়ান, এই কথাটা কে বলেছেন এইটাই কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ ভি স্মিথ। এ ভি স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ানের সাথে তিনি আখ্যা করেছেন, তিনি উপাধি দিয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন, সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? তো সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে না, হাইড্রোজেন থাকে না, অক্সিজেন থাকে না। অক্সিজেনের হাত থেকেই বাঁচানোর জন্য এখানে কিন্তু অন্য গ্যাস থাকে, সেটা কি থাকে? নাইট্রোজেন গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি? নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস কিন্তু ভরা থাকে। তো আর্গন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস অপশনে যাই থাকবে তোমরা অ্যান্সার মার্কিং করবে। তো বৈদ্যুতিক বাল্বের মধ্যে রাসায়নিকভাবে যাতে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন বা আর্গন গ্যাস থাকে এবং এর কাজ কি? ফিলামেন্ট যেটা টাংস্টেনের যে ফিলামেন্ট থাকে, কোশ্চেন দেবে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর হয়? তো মাথায় রাখবে টাংস্টেনের। তো টাংস্টেনের ফিলামেন্টটা যাতে জারণ না হয়, যাতে ক্ষতি না হয়, সেই কারণে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে ক্লাসটা করছো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য জিকে জিএস এর ক্লাস চলছে। এছাড়া বাকি আদার্স যে সমস্ত এক্সামের নাম এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ কিন্তু প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়া নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যুক্ত হয়ে যাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন সময়ে তোমাদের ক্লাস থাকছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যাডমিট কার্ড কবে দিচ্ছে বা কোনো নোটিফিকেশন বার হলে সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। এছাড়া আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, অর্থাৎ এই ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে চলছে। রিজনিং এর ক্লাস পাবে এবং ইংলিশের ক্লাস পাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ ফর অনলি ফুড এসআই অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ, সেই ক্লাসটা শুধুমাত্র চলছে এই চ্যানেলে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং তোমাদের সামনে যে টার্গেটেড এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামের জন্য প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল দুটো থেকে নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোন সেক্টরটা 1991 সালে এলপিজি সংস্কারের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল? তো এলপিজি মানে এলপিজি গ্যাস ভেবো না, এখানে কিন্তু এলপিজি মানে অন্য কি জিনিস সেটা বলছি। অ্যান্সার হবে টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। তো 1991 সালে শিল্পনীতিতে নয়া যে নিয়ে আসা হয়েছিল সেটা নতুন শিল্পনীতি হিসাবে পরিচিত। এই সময় শিল্পক্ষেত্রে বেসরকারি করার জন্য এবং শিল্পের লাইসেন্স বাতিল করা এবং উদার অর্থনীতির ধারণা গ্রহণ করা হয়েছিল এই এলপিজি সংস্কারের মাধ্যমে, এলপিজি সংস্কার বা এলপিজি রিফর্মস এর মাধ্যমে। তো এটা হয়েছিল কার আমলে? নরসিমা রাও এর আমলে। অর্থাৎ প্রধানমন্ত্রী কে ছিলেন? নরসিমা রাও। নরসিমা রাও এর আমলে কিন্তু এটা হয়েছিল এলপিজি সংস্করণ 1991 সালে। প্রধানমন্ত্রী কে ছিলেন? নরসিমা রাও। তো নরসিমা রাও এর আমলে 1991 সালে 26শে জুলাই 1991 নিউ ইকোনমিক পলিসি লাগু করা হয় এবং এই নিউ ইকোনমিক পলিসি অনুযায়ী যেটা লাগু হয় সেটা হলো এলপিজি রিফর্মস। এবং এই এলপিজির আলাদা আলাদা অর্থ কি? এল ফর হলো লিবারাইজেশন,
LIBERALIZA, লিবারাইজেশন। P ফর হলো প্রাইভেটাইজেশন, আর G ফর হলো গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন। তো লিবারাইজেশনের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো উদারীকরণ। উদারীকরণ। প্রাইভেটাইজেশনের অর্থ হলো বেসরকারীকরণ। বেসরকারীকরণ। আর গ্লোবালাইজেশনের অর্থ হলো বিশ্বায়ন। বিশ্ব উষ্ণায়ন না, এটা কিন্তু বিশ্বায়ন। তাহলে এলপিজির ফুল ফর্ম কি? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। এটা কবে আনা হয়েছিল? 1991 সালে। সেই টাইমের অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী ছিল কিন্তু মনমোহন সিং। মনমোহন সিং। এই মনমোহন সিংই কিন্তু এলপিজি রিফর্মস এনেছিলেন। কার আমলে? নরসিমহা রাওয়ের আমলে। চলে আসো পরের কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? তো এটা করা হয়েছিল পঞ্চম পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। অপশন বি এর সঠিক অ্যান্সার। কারণ মোরারজি দেশাই সেই টাইমে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় এসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চলছিল সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 5 বছর মানে 1979 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু মোরারজি দেশাই এসে 1978 সালে তিনি সেটাকে স্থগিত করে দেন। তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালের জন্য চলেছিল? 4 বছরের জন্য, 1974 থেকে 1978 এর জন্য। এবার এখান থেকে রিলেট করব। আচ্ছা, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল দরিদ্র দূরীকরণ। দরিদ্রতা দূরীকরণ এর লক্ষ্য ছিল। এর পাশাপাশি ছিল স্বনির্ভরতা অর্জন। স্বনির্ভরতা অর্জন, এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকীর লক্ষ্য। আচ্ছা, এখান থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এবং থার্ড 5 ইয়ার প্ল্যান, এই তিনটে থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন দেয়। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, FYP মানে 5 ইয়ার প্ল্যান, কবে আনা হয়েছিল? কোশ্চেন দেবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? অ্যান্সার হবে 1951 সালে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মানে 5 বছরের জন্য হবে। তো 1951 থেকে কত সাল পর্যন্ত? 1956 সাল পর্যন্ত। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হয়? বলা হয় হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল। কোশ্চেন দেবে হ্যারোড ডোমার মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। কোশ্চেন দেবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল টু ডেভেলপ এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরটাকে ডেভেলপ করা ছিল ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আসো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এরটা শুরু হয়েছিল কবে? ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার ঠিক পরেই, অর্থাৎ 1956 শুরু হয়েছিল 5 বছরের জন্য, অর্থাৎ 1961 সাল পর্যন্ত চলেছিল। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হয়? পিসি মহালানোবিশ মডেল বলা হয়। পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন পরিকল্পনাকে? সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। এবং এই পরিকল্পনার লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়ালের দিকটাকে ডেভেলপ করা ছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। থার্ড 5 ইয়ার প্ল্যান কবে আনা হয়েছিল? তো সেকেন্ডের ঠিক পরে। সেকেন্ডের শেষ হয়েছিল কবে? 1961। তো 1961 থেকে 66 পর্যন্ত চলেছিল থার্ড 5 ইয়ার প্ল্যান। এবং থার্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় কি? বলা হয় গড গিল যোজনা। কোশ্চেন দিয়েছিল গড গিল যোজনা বলা হয় কোন 5 ইয়ার প্ল্যানকে? বলা হয় থার্ড 5 ইয়ার প্ল্যানকে। তো এইভাবে টোটাল ভারতে কতগুলো 5 ইয়ার প্ল্যান চলেছিল? তো এইভাবে টোটাল 5 ইয়ার প্ল্যান চলেছিল 12টা। 12 নম্বর 5 ইয়ার প্ল্যান কোন সালে শুরু হয়েছিল? 2012-তে শুরু হয়েছিল। 2017 সাল পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু 2015 সালে 1 জানুয়ারিতে চলে আসে কি? চলে আসে প্ল্যানিং কমিশনের পরিবর্তে চলে আসে কি? চলে আসে নীতি আয়োগ। নীতি আয়োগ কবে লঞ্চ করা হয়? 1 জানুয়ারি 2015 সালে। তো টোটাল কতগুলো 5 ইয়ার প্ল্যান চলেছিল যদি কোশ্চেন দেয়? অ্যান্সার হবে 12টা 5 ইয়ার প্ল্যান চলেছিল। চলে আসো পরের কোশ্চেন। জৈন ধর্মীয় সাহিত্যগুলো কোন ভাষায় রচিত? ইম্পর্টেন্ট কোশ্চেন।
এখান থেকে দুটো কোশ্চেন দেয়, জৈন ধর্মীয় সাহিত্যগুলো কোন ভাষায় রচিত, আরেকটা কোশ্চেন দেয় যে বুদ্ধ ধর্মীয় সাহিত্যগুলো কোন ভাষায় রচিত। তো জৈন ধর্মীয় ভাষা সাহিত্যগুলো রচিত প্রাকৃত ভাষায়, আর পালি ভাষায় রচিত কি বুদ্ধ ধর্মের যে সমস্ত সাহিত্যগুলো সেগুলো রচিত হলো পালি ভাষায়। জৈন ধর্মের এখানে প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দেবে যে জৈন ধর্মের টোটাল তীর্থাঙ্করের সংখ্যা কত। তো জৈন ধর্মের টোটাল তীর্থাঙ্করের সংখ্যা হলো কটা, 24টা তীর্থঙ্কর। এখান থেকে ইম্পর্টেন্ট 3টে তীর্থঙ্কর আছে, কোশ্চেন দেয় ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন, ফার্স্ট তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের ঋষভদেব ছিলেন ফার্স্ট তীর্থঙ্কর, এবং এই ঋষভদেবকেই বলা হয় তিনি জৈন ধর্মের প্রবর্তক। তো কোশ্চেন দেবে যে জৈন ধর্মের প্রবর্তক কাকে বলা হয়, তো জৈন ধর্মের প্রবর্তক বলা হয় ঋষভদেবকে। এরপর যেটা কোশ্চেন দেয়, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে সেকেন্ড তীর্থঙ্কর কে ছিলেন। তো জৈন ধর্মের সেকেন্ড তীর্থঙ্কর ছিলেন পারশনাথ। আচ্ছা, পারশনাথ থেকে একটা ফ্যাক্ট এখান থেকে রিলেট করাবো। ঝাড়খণ্ডের একটা শিখর আছে, শুনেছো হয়তো ভূগোল পড়ার সময়, পারশনাথ পাহাড়। তো এই পারশনাথ পাহাড়ের আগের নাম কি ছিল, আগের নাম ছিল সামমেদ শিখর। তো এই সামমেদ শিখরের নাম কিন্তু চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে কি হয়েছে পারশনাথ, কারণ এই পারশনাথ পাহাড়ের পাশে বসে তিনি কিন্তু জ্ঞান প্রাপ্তি করেছিলেন, এবং এখানে বসেই কিন্তু তিনি এই পারশনাথ যিনি জৈন তীর্থঙ্কর, সেকেন্ড জৈন তীর্থঙ্কর, এখানে বসে তিনি জ্ঞান প্রাপ্তি এবং তপস্যা করেছিলেন। সেই কারণে শিখরের নাম চেঞ্জ হয়েছে কি, নাম চেঞ্জ হয়ে সামমেদ শিখরের নাম চেঞ্জ হয়েছে পারশনাথ পাহাড়। এখান থেকে কোশ্চেন দেয় জৈন ধর্মের চতুরায়নের প্রবর্তক কে। তো জৈন ধর্মের চতুরায়নের প্রবর্তক হলেন এই পারশনাথ। এরপর এখান থেকে কোশ্চেন দেয় জৈন ধর্মের একদম শেষ তীর্থঙ্কর অর্থাৎ 24 নম্বর তীর্থঙ্কর। 24 নম্বর তীর্থঙ্করের নাম কি, 24 নম্বরের তীর্থঙ্কর হলেন মহাবীর। এই মহাবীর যেমন পারশনাথ চতুরায়ন ধর্মের প্রবর্তক ছিলেন, মহাবীর ছিলেন পঞ্চারায়ণ ধর্মের প্রবর্তক। পঞ্চারায়ণের প্রবর্তক ছিলেন কে, মহাবীর। আচ্ছা, এখান থেকে যেমন বৌদ্ধ সঙ্গীত পড়ানোর সময় পড়িয়েছিলাম যে 4টে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল এবং কার আমলে হয়েছিল, তেমনি জৈন সঙ্গীতেরও কিন্তু আয়োজন হয়েছিল। সেটা কটা, সেটা হলো দুটো জৈন সঙ্গীতের আয়োজন হয়। দুটো জৈন সঙ্গীতের আয়োজন কোথায় কোথায় হয়, এখান থেকে এক্সামে কোশ্চেন দেবে। তো প্রথম জৈন সঙ্গীতের আয়োজন হয়েছিল ফার্স্ট জৈন সঙ্গীতের আয়োজন হয়েছিল কোথায়, মগধের পাটলিপুত্রে। মগধের কোথায়, মগধের পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীতের আয়োজন হয়, এবং দ্বিতীয় জৈন সঙ্গীতের আয়োজন হয় কোথায়, গুজরাটের বল্লভীতে দ্বিতীয় জৈন সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে মন্দিরের নাম তুলে দিয়েছিল দিলওয়াড়া মন্দির। খুব সম্ভবত তোমাদের পিএসসির কোনো একটা এক্সাম, না হলে ডাব্লিউবিসিএস এর এক্সাম, না হলে পুলিশের কোনো একটা এক্সাম, খেয়াল আসছে না। কোশ্চেন দিয়েছিল দিলওয়াড়া মন্দির, এটা রাজস্থানে অবস্থিত, এটা কোন ধর্মের মন্দির, তো এটা হলো জৈন মন্দির। তো জৈন মন্দির কি কি আছে সেটা এখান থেকে 4টে জৈন মন্দির আমি ইম্পর্টেন্ট রিলেট করাচ্ছি, যেখান থেকে কোশ্চেন দিতে পারে। একটা হলো মথুরাতে জৈন মন্দির, মথুরা কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত। সেকেন্ড রিলেট করো এখান থেকে খজুরাহো, মধ্যপ্রদেশে। খজুরাহো কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে। থার্ড যেটা বললাম দিলওয়াড়া মন্দির কোথায়, এটা রাজস্থানে অবস্থিত। আরেকটা হলো গোমতেশ্বর মন্দির, বা একে বলা হয় বাহুবলী মন্দির। এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত কর্ণাটকে। এই 4টেই কিন্তু জৈন মন্দির। এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাচ্ছি যে জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়েছিল লাস্টে এসে। কি কি ভাগে ভাগ হয়েছিল,
একটা ছিল শ্বেতাম্বর, যারা শ্বেত বস্ত্র পরিধান করত, শ্বেতাম্বর। আর যারা কোনো বস্ত্র পরিধান করতো না তাদের বলা হতো কি দিগম্বর, তাকে বলা হতো দিগম্বর। তো দিগম্বর তৈরি হয়েছিল কার নেতৃত্বে? ভদ্রবাহুর নেতৃত্বে দিগম্বর শ্রেণীর উদ্ভব হয়। আর শ্বেতাম্বর শ্রেণীর উদ্ভব হয় কার নেতৃত্বে? স্থূলবাহুর নেতৃত্বে। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে দিগম্বরের নেতৃত্ব বা দিগম্বরের ভাগ করেন কে? ভদ্রবাহু দিগম্বরের ভাগ করেন, আর স্থূলবাহু ভাগ করেন শ্বেতাম্বরের। তো জৈন ধর্মের দুটো ভাগ, শ্বেতাম্বর এন্ড দিগম্বর। চলে আসো পরের কোশ্চেন, কোন নৃপতিদের সাত্রাপ বলা হতো? তো সাত্রাপ বলা হতো শকদের। অপশন সি এর সঠিক অ্যান্সার। এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো শক রিলেটেড, যে শক বংশের যদি কোশ্চেন দেয় শ্রেষ্ঠ সম্রাট, শক বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো শক বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রুদ্রদামন। কে ছিলেন? রুদ্রদামন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এই রুদ্রদামন সাতবাহন বংশের, এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম, সাতবাহন বংশের যিনি রাজা ছিলেন বশিষ্ঠ পুত্র পুল্লমাপী, এনাকে কিন্তু পরাজিত করেছিলেন। এবং এর ব্যাপারে জানা যায় রুদ্রদামনের জুনাগড় অভিলেখ থেকে। কোন অভিলেখ থেকে? রুদ্রদামনের জুনাগড় অভিলেখ থেকে এর ব্যাপারে জানা যায়। এছাড়া এই অভিলেখ থেকে জানা যায় যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সুদর্শন ঝিল, সেই সুদর্শন ঝিলের তিনি পুনর্নির্মাণ করেছিলেন, অর্থাৎ রুদ্রদামন পুনর্নির্মাণ করেন। এবং এর পরবর্তীতে যখন গুপ্ত বংশের স্কন্দগুপ্ত আসে, সেই স্কন্দগুপ্তও কিন্তু সেই সুদর্শন ঝিলের আবার পুনর্নির্মাণ করে। অর্থাৎ এই জুনাগড় অভিলেখ থেকে কোশ্চেন দেবে, জুনাগড় অভিলেখ থেকে কাদের কাদের ব্যাপারে জানা যায় বা কার ব্যাপারে জানা যায় না। চারটে অপশনের মধ্যে থাকবে তিনজনের ব্যাপারে জানা যায়, একজনের জানা যায় না, সেটাই কিন্তু আইডেন্টিফাই করতে বলবে। তো কার কার ব্যাপারে জানা যায়? প্রথমে বললাম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন ঝিলের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটাকে পুনর্নির্মাণ করেন কে? এক্ষুনি বললাম, তার নাম হলো রুদ্রদামন। এবং পরবর্তীতে এই সুদর্শন ঝিলকে আবার পুনর্নির্মাণ করেন কে? স্কন্দগুপ্ত। তাহলে কার কার ব্যাপারে জানা যায়? জুনাগড় অভিলেখ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, রুদ্রদামন এবং স্কন্দগুপ্তের ব্যাপারে কিন্তু জানা যায়। যদি কোশ্চেন দেয় শক বংশের শেষ শাসক কে ছিলেন? তো শক বংশের শেষ শাসক ছিলেন তৃতীয় রুদ্র সিং। চলে আসো পরের কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত? তো শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, এর সঠিক অ্যান্সার। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ কি যেতে পারে? শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু শব্দ যেতে পারে না। শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, খেয়াল রাখবে। চলে আসো পরের কোশ্চেন, এ প্লেস কল্ড হোম নামক উপন্যাসটা কে লিখেছেন? তো এই উপন্যাসটা লিখেছেন প্রীতি সেনয়। অপশন সি এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? এলগিন, ডালহৌসি, মিন্টো না মরলে? তো পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল লর্ড ডালহৌসি। অপশন বি এর সঠিক অ্যান্সার। লর্ড ডালহৌসি থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো যেটা এক্সামে কোশ্চেন দেয়। যদি কোশ্চেন দেয় ভারতের রেলওয়ের জনক কাকে বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়? বলা হয় লর্ড ডালহৌসিকে। আচ্ছা, ভারতের রেলওয়ের ব্যবস্থা কবে শুরু হয়েছিল? কবে রেল পরিষেবা চালু হয়েছিল? এক্সাক্ট ডেট মাথায় রাখতে বলেছিলাম, 16 এপ্রিল 1853। 1853 সাল তো সবাই জানে, কিন্তু ডেট কিন্তু দিয়ে দেবে এক্সামে। 16 এপ্রিল 1853 সালে সর্বপ্রথম ভারতে কিন্তু ট্রেন পরিষেবা চালু হয়। কোথা থেকে কোথার মধ্যে? বোম্বের বড়িবান্দর থেকে বা এদিকে থানে পর্যন্ত। তো বোম্বে থেকে থানে পর্যন্ত চালু হয়। কত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ট্রেন পরিষেবা চলে? 34 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু ট্রেন পরিষেবা চালু হয়েছিল। এছাড়া লর্ড ডালহৌসি থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো যেটা এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে,
যে বিধবা পুনর্বিবাহ আইনটা কে পাশ করেছিলেন? তো বিধবা পুনর্বিবাহ আইন, এই আইন বা অ্যাক্ট এটাকে পাশ করেছিলেন কে? এটাকে পাশ করিয়েছিলেন কিন্তু লর্ড ডালহৌসি। লর্ড মিন্টো এবং মরলে এই দুটো থেকে রিলেট করবে, এখান থেকে কোশ্চেন দেয় একটা, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস, এটা কত সালে আনা হয়েছিল? তো এটা আনা হয়েছিল 1909 সালে। ভুল করে কার সাথে? মন্টেগু চেমসফোর্ড এইটার সাথে, আর মরলে মিন্টো এই দুটোর সাথে গুলিয়ে যায়। তো মাথায় রাখবে মন্টেগু চেমসফোর্ড সেটা এসেছিল 1919, আর মরলে মিন্টো রিফর্মস এসেছিল 1909 সালে। চলে আসো পরের কোশ্চেন, কে অস্ত্র আইনের প্রবর্তন করে? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এক্সামে কিন্তু এসেছিল কোশ্চেনটা। অস্ত্র আইন কে পাশ করে? অস্ত্র আইন পাশ করে লর্ড লিটন। অপশন বি এর সঠিক অ্যান্সার। এই আইন দ্বারা কি বলা হয়? এই আইন দ্বারা বলা হয়েছিল যে যদি বাড়িতে অস্ত্র রাখো তাহলে অবভিয়াসলি তোমাকে কিন্তু লাইসেন্স নিতে হবে। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে, ভারতীয়রা যদি বাড়িতে অস্ত্র রাখে তাহলে লাইসেন্স ছাড়া কিন্তু বাড়িতে বন্দুক বা অস্ত্র তারা কিন্তু রাখতে পারবে না। এই আইনটাকেই বলা হয় অস্ত্র আইন, সেটা এনেছিল কে? লর্ড লিটন। এছাড়া লর্ড লিটনের টাইমে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, সেটা কি? এনার টাইমে রানী ভিক্টোরিয়া ভারতে এসেছিল, রানী ভিক্টোরিয়া ভারতে এসেছিল এবং তিনি একটা উপাধি নেন, উপাধির নাম হলো কাইসার, কাইসার ই হিন্দ। তো কোশ্চেন দেবে কাইসার ই হিন্দ উপাধিটা কে নিয়েছিল? তো নিয়েছিল রানী ভিক্টোরিয়া। কার টাইমে? লর্ড লিটনের টাইমে, যখন লর্ড লিটন ভারতের ভাইসরয় ছিলেন। এছাড়া আরেকটা কোশ্চেন দেবে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল কার টাইমে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল কার টাইমে বা কত সালে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল কত সালে বা কার টাইমে? তো পাস হয়েছিল 1878 সালে। এবং কার টাইমে? লর্ড লিটনের টাইমে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়। লর্ড ক্যানিং থেকে রিলেট করো। লর্ড ক্যানিং কে ছিল? ভারতের প্রথম ভাইসরয়, ফার্স্ট ভাইসরয়। 1857 সালে যে মহাবিদ্রোহ হলো, সেই মহাবিদ্রোহের পর গভর্নর জেনারেল পদকে হটিয়ে দিয়ে ভাইসরয়ের পদ নিয়ে আসা হয়। তো সেই ভাইসরয় হিসেবে ফার্স্ট ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তো ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? ছিলেন লর্ড ক্যানিং। এছাড়া লর্ড ক্যানিং এর সময় আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়। একটা হলো বোম্বে, বোম্বে ম্যাড্রাস, বোম্বে ম্যাড্রাস এবং ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটি এর কিন্তু প্রতিষ্ঠা হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে এই তিনটে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় এবং সেটা লর্ড ক্যানিং এর সময়। এবং এর পাশাপাশি এই ঠিক তিনটে জায়গাতেই বোম্বে, ম্যাড্রাস এবং ক্যালকাটাতে প্রথম ভারতের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1862 সালে। কিন্তু স্পেসিফিক ভাবে যদি করে দেয় ভারতের প্রথম হাইকোর্ট কোনটা? ভারতের প্রথম হাইকোর্ট হলো, ভারতের প্রথম হাইকোর্টকে এইচসি লিখলাম হাইকোর্ট, সেটা কোনটা? সেটা হলো আমাদের ক্যালকাটা হাইকোর্ট হলো ভারতের প্রথম হাইকোর্ট। এই তিনটেই কিন্তু 1862 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু ক্যালকাটা হাইকোর্ট এই তিনটের মধ্যে সবার প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। তাই ভারতের প্রথম হাইকোর্ট কোনটা? ভারতের প্রথম হাইকোর্ট হলো ক্যালকাটা হাইকোর্ট। এরপর চলে আসো লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলে কি হয়েছিল? লর্ড কার্জনের আমলে একটা ফেমাস ফ্যাক্ট হয়েছিল 16 অক্টোবর 1905 সালে। দুটো জিনিস, দুটো ফ্যাক্ট হয়েছিল লর্ড কার্জনের আমলে মনে রাখার জন্য, বা এখান থেকে কোশ্চেন দেয়। একটা হলো 16 অক্টোবর 1905 সালে বঙ্গ ভাগ হয়ে যায়, বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ বাংলাদেশের যে সেক্টরটা সেটা বাংলা, আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের যে সেক্টরটা পশ্চিমবাংলা বিহার মিলে আগে একসাথে ছিল, তো এগুলো পশ্চিম বাংলা, এই দুটো বাংলা ভাগ হয়ে যায়, অর্থাৎ বঙ্গভঙ্গ হয়। এছাড়া লর্ড কার্জনের আমলে আরেকটা জিনিস হয়, সেটা হলো ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হয়। কবে? লর্ড কার্জনের আমলে। চলে আসো এর পরবর্তী কোশ্চেন। আর মরলে মিন্টো সম্বন্ধে এর আগের কোশ্চেনেই বলে দিলাম। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে বলা যায় না কোনটা? তো ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে বলা যায় না হলো লিমিটেড, লিমিটেড বলা যায় না। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। অপশন এটা কিন্তু অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডকে ক্ষমা করে দিতে পারেন? তো এটা
আছে 72 নম্বর আর্টিকেলে, অপশন এ এর সঠিক অ্যান্সার। 72 নম্বর আর্টিকেলে আছে কি? আছে রাষ্ট্রপতির অর্থাৎ প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, এবং এই পার্ডন পাওয়ারের দ্বারা রাষ্ট্রপতি কিন্তু কারুর ফাঁসির সাজাকেও কিন্তু তিনি মাফ করতে পারেন। এবং এই সেম একই পাওয়ার কিন্তু রাজ্যের গভর্নরের কাছেও থাকে, রাজ্যের যিনি রাজ্যপাল তার কাছেও থাকে। কোন আর্টিকেল অনুযায়ী থাকে? কোশ্চেন দিয়েছিল আর্টিকেল নাম্বার 161 অনুযায়ী গভর্নরের হাতেও কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা করার তাদের দোষী ব্যক্তির যে তাদের যে দোষটা করেছে তাদের যে টাইম পিরিয়ড সেটাকে কমানোর কিন্তু এই গভর্নরের হাতে ক্ষমতা থাকে। এবং সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? বলা হয়েছে 161 নম্বর আর্টিকেলে। তবে গভর্নরের কাছে এই ফাঁসির সাজাকে মাফ করার কিন্তু কোনো ক্ষমতা থাকে না, এটা খেয়াল রাখবে। ফাঁসির সাজা বাদ দিয়ে অন্য সমস্ত রকম যে সাজা হয় সেই সাজাগুলোকে কমানোর জন্য ক্ষমতা কিন্তু গভর্নরের কাছে আছে। তো দুজনের কাছে একই ক্ষমতা, খালি স্পেশালি রাষ্ট্রপতির কাছে ফাঁসির ক্ষমতা মাফ করার ক্ষমতাটা থাকে। চলে আসো পরের কোশ্চেন। কোন প্রাণীটির প্রধান শ্বাসঙ্গ হলো ত্বক, অর্থাৎ স্কিন হলো কার শ্বাসঙ্গ? তো কাকের শ্বাসঙ্গ লাঞ্চ হবে, চিংড়ি ব্যাঙাচি হবে না, কেঁচোর শ্বাসঙ্গ হবে ত্বক। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে এর আগের দিনের একটা ক্লাসে আমি পড়িয়েছিলাম যে শ্বাসঙ্গ রিলেটেড কিছু কোশ্চেন পড়িয়ে দিয়েছিলাম, আরো একবার এখান থেকে তোমাদের রিপিট করাচ্ছি। স্তন্যপায়ী প্রাণী বা পাখি, এদের শ্বাসঙ্গ কি? এদের শ্বাসঙ্গ হলো লাঞ্চ অর্থাৎ ফুসফুস। কোশ্চেন দেবে তোমাদের মাছের শ্বাসঙ্গের নাম কি? মাছের শ্বাসঙ্গের নাম হলো গিল, বাংলাতে একে বলা হয় কি? ফুলকা। কোশ্চেন দেবে তোমাদের কীট পতঙ্গ, সমস্ত রকম কীট পতঙ্গ, এদের শ্বাসঙ্গের নাম কি? এদের শ্বাসঙ্গের নাম হলো শ্বাসনালী। শ্বাসনালী বলতে কি ইংলিশে কি বলা হয়? বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়া হলো এদের শ্বাসঙ্গ সমস্ত রকম কীট পতঙ্গদের। কোশ্চেন দেবে এখান থেকে ব্যাঙের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, ব্যাঙের কোনটা দিচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ ব্যাঙের 3 রকম শ্বাসঙ্গ 3 রকম টাইমে। যখন ব্যাঙ ছোট থাকে অর্থাৎ ব্যাঙাচি অবস্থায় থাকে তখন এদের শ্বাসঙ্গ কি? এদের শ্বাসঙ্গ হলো ফুলকা। শ্বাসঙ্গ কি? শ্বাসঙ্গ হলো ফুলকা, অর্থাৎ ইংলিশে একে বলা হয় কি? গিল। ব্যাঙ যখন পরিণত অবস্থায় হয় অর্থাৎ বড় হয় তখন এদের শ্বাসঙ্গ হয় কি? ফুসফুস অর্থাৎ লাংস। আর ব্যাঙ যখন ঘুমায় অর্থাৎ শীত ঘুমের টাইমে বা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, শীত ঘুমের সময় নিষ্ক্রিয় অবস্থায় যখন পড়ে থাকে তখন এদের শ্বাসঙ্গ হলো কি? এদের দেহত্বক অর্থাৎ স্কিন হলো এদের শ্বাসঙ্গ। তো ব্যাঙের কোনটা দিচ্ছে সেটা খেয়াল করে অ্যান্সার করবে। এখান থেকে কোশ্চেন দেবে যে এককোষীয় যে সমস্ত জীবগুলো আছে, এককোষীয় জীবের শ্বাসঙ্গ কি? এককোষীয় জীবের শ্বাসঙ্গ হলো সেল মেমব্রেন হলো এককোষীয় জীবের শ্বাসঙ্গ। কোশ্চেন দেবে তোমাদের মাকড়সা বা কাঁকড়া বিছা এদের শ্বাসঙ্গ কি? এদের শ্বাসঙ্গ হলো বুক লাং। কোশ্চেন দেবে এখান থেকে যে শামুক, তারপর শামুক প্রজাতির আছে কি? ঝিনুক, এদের শ্বাসঙ্গ কি? এদের শ্বাসঙ্গ যেটা দেবে সেটাই অ্যান্সার করবে। একটা হলো টিনিডিয়াম বা এদের ফুলকাও থাকে, ফুলকা বা পালমোনারি স্যাক হলো এদের শ্বাসঙ্গ। চলে আসো পরের কোশ্চেন। পায়রার বায়ুথলির সংখ্যা কটা? তো পায়রার বায়ুথলির সংখ্যা থাকে 9টি। অপশন এ এর সঠিক অ্যান্সার। এই বায়ুথলির কাজ কি? বায়ুথলির 2-3 রকম কাজ আছে। একটা হলো এটা দেহের অবভিয়াসলি অতিরিক্ত অক্সিজেনকে সরবরাহ করে এই বায়ুথলি, এর পাশাপাশি অক্সিজেনকে সঞ্চয় করে রাখে, এবং এই বায়ুথলি থাকার কারণে পায়রার কিন্তু দেহের ওজন অনেকটা কমে যায়। এর ফলে আপেক্ষিক যে গুরুত্ব, দেহের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কিন্তু কমে যায়। এর ফলে উঠতে সাহায্য করে, অর্থাৎ দেহ কিন্তু তাদের হালকা হয়, উঠতে অসুবিধা হয় না। এছাড়া আংশিকভাবে এটা দেহের ভারসাম্যটাও কিন্তু রক্ষা করে।
চলে আসো পরের কোশ্চেন, ওজোন গ্যাসের বর্ণ কি? আচ্ছা, ওজোন গ্যাসের সংকেত হলো O3, এর বর্ণ কি? এর বর্ণ হলো ব্লু কালারের, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, শতদ্রু নদীর উৎস কি? শতদ্রু নদীকে কি বলা হয়? বলা হয় সতলজ, সতলুজ রিভার। তো সতলুজ রিভারের উৎসস্থল কোথায়? উৎসস্থল হলো মানব সরোবরের রাক্ষস হ্রদ থেকে সতলুজ রিভারের উৎপত্তি হয়। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে মানস সরোবর থেকে এর মধ্যে কোন নদী উৎপত্তি হয়নি, তো মাথায় রাখবে মানস সরোবর থেকে 3টে নদীর উৎপত্তি হয়েছে। 3টে নদী কি কি? একটা হলো সিন্ধু নদী অর্থাৎ ইন্দাস, একটা হলো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র আরেকটা হলো সতলজ রিভার। এই 3টে নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। তো কোশ্চেন এইভাবে দিতেও পারে যে মানস সরোবর থেকে উৎপত্তি হয়নি এর মধ্যে কোন নদীটা। তো যাই হোক, সতলজ রিভারের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে সতলজ রিভারের ওপরে একটা কিন্তু ড্যাম আছে, ফেমাস ড্যাম, যেটা কোশ্চেন দেবে যে হাইয়েস্ট হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া, হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া, সেটার নাম কি? সেটার নাম হলো ভাকরা নাঙ্গাল ড্যাম, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল ড্যাম। এই ভাকরা নাঙ্গাল ড্যামটা কোথায় অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? সতলজ রিভারের উপর অবস্থিত। এর হাইট কত? এর হাইট হলো 226 মিটার। কিন্তু যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া অর্থাৎ সব থেকে উচ্চতম ড্যাম কোনটা, হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, সব থেকে ভারতের উচ্চতম ড্যাম কোনটা? সব থেকে ভারতের উচ্চতম ড্যাম হলো থেরি ড্যাম, থেরি ড্যাম। থেরি ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত? ভাগীরথী, ভাগীরথী নদীর উপরে অবস্থিত। এর হাইট কত? 260 মিটার হলো এর হাইট। তাই খেয়াল রাখবে কোশ্চেন হাইয়েস্ট ড্যাম দিচ্ছে না কোশ্চেন হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম দিচ্ছে, এটা খেয়াল রাখবে। গ্র্যাভিটি ড্যাম দিলে হয়ে যাবে ভাকরা নাঙ্গাল ড্যাম, যদি শুধু ড্যাম দেয় অ্যান্সার হয়ে যাবে থেরি ড্যাম। আচ্ছা, এখানে ড্যামের প্রসঙ্গ যেহেতু এসে আরেকটা ফ্যাক্ট এখান থেকে রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় ভারতের দীর্ঘতম, লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া কোনটা, দীর্ঘতম ড্যাম কোনটা, তো দীর্ঘতম ড্যাম হলো হীরাকুদ। হীরাকুদ ড্যাম হলো ভারতের দীর্ঘতম ড্যাম, যার লেন্থ কত? 25.79 কিলোমিটার হলো এর লেন্থ। এবং এটা কোন নদীর উপরে অবস্থিত? এই ড্যামটা, এটা মহানদীর উপরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। অর্থাৎ থেরি ড্যামটা কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন দিতে পারে। উত্তরাখণ্ডে অবস্থিত থেরি ড্যামটা। ভাকরা নাঙ্গালের নাঙ্গালটা অবস্থিত হিমাচল প্রদেশে, ভাকরা অবস্থিত কোথায়? পাঞ্জাবে, অর্থাৎ পাঞ্জাব এন্ড হিমাচল প্রদেশের বর্ডারেই অবস্থিত ভাকরা নাঙ্গাল ড্যাম। চলে আসো পরের কোশ্চেন, কপিলধারা জলপ্রপাতটা কোন নদীর ওপরে অবস্থিত? তো কপিলধারা যে জলপ্রপাত, এটা অবস্থিত নর্মদা নদীর ওপরে। তো নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তোমাদের পড়ানো হয়েছে অলরেডি, মহাকাল পর্বতের, মহাকাল পর্বতের, মহাকাল পর্বতের অমরকণ্টকে, অমরকণ্টক, অমরকণ্টক থেকে এর উৎপত্তি হয়। এবং এটা পড়েছে কোথায়? এটা পড়েছে আরব সাগরের, আরব সাগরে গিয়ে পড়েছে। কোথায় পড়েছে? আরব সাগরে গিয়ে পড়েছে। এখান থেকে কোশ্চেন দেবে গ্রস্ত উপত্যকা মধ্যে দিয়ে বাহিত হয়েছে কোন নদীটা? গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে কোন নদী? নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে। কোশ্চেন দেবে এখান থেকে এর মধ্যে কোন নদী পশ্চিম বাহিনী নদী? তো পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা নদী। এটা অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে পশ্চিম দিকে বাহিত হয়ে কোথায় পড়েছে? পড়েছে আরব সাগরে। এবং এটা কোন উপত্যকার মধ্যে দিয়ে গেছে? গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। তো এখানে কপিল জলধারা ছিল, এর ব্যাপারে একটুখানি বলে দিই। কপিল জলধারাটা কোথায় অবস্থিত? এটা নর্মদা নদীর উপর অবস্থিত। এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক জেলাতেই অবস্থিত। ঋষি কপিল মুনির নাম আশা করি প্রত্যেকেই শুনেছো। তো ঋষি কপিল মুনির নাম থেকেই এই জলপ্রপাতের নাম হয়েছে কি? কপিল জলধারা। কারণ এই ঋষি কপিল মুনির বাড়ি ছিল সেখানে, এবং ইনি কঠোর তপস্যাটাও কিন্তু এই জলপ্রপাতের পাশেই বসে করেছিলেন। সেখান থেকেই এই জলধারার নাম কি হয়েছে? নাম হয়েছে কপিল জলধারা।
এছাড়া নর্মদা নদী থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, নর্মদা নদীর উপরে আরেকটা জলপ্রপাত আছে যেটা এক্সামে বহুবার কোশ্চেন দেয়, সেটা কি? সেটা হলো ধোঁয়াধার, ধোঁয়াধার জলপ্রপাত। তো ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? সেটা অবস্থিত নর্মদা নদীর উপরেই অবস্থিত, এবং এটা এতটাই সাদা একে বলা হয় মার্বেল ওয়াটারফলস। তো ধোঁয়াধার জলপ্রপাতের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো মার্বেল ওয়াটারফলস। এখান থেকে যেহেতু জলপ্রপাতের প্রসঙ্গ এসছে, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো, আরো দুটো কোশ্চেন রিলেট করাবো। একটা হলো হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া, হাইয়েস্ট ওয়াটারফলস অফ ইন্ডিয়া, ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাতের নাম কি? সেটা হবে কুঞ্চিকল, কুঞ্চিকল ওয়াটারফলস, কুঞ্চিকল জলপ্রপাত। এই কুঞ্চিকল যে জলপ্রপাতটা, এটা কোন নদীর উপরে অবস্থিত? তো এটা বারাহি নদীর উপরে, বারাহি রিভারের উপরে অবস্থিত। এবং এই কুঞ্চিকল যে জলপ্রপাতটা, এটা কোন স্টেটে অবস্থিত? তো কুঞ্চিকলের কে থেকে কর্ণাটকে অবস্থিত। আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় হাইয়েস্ট ওয়াটারফল অফ দা ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত তার নাম কি? তার নাম হলো অ্যাঞ্জেল ফলস, অ্যাঞ্জেল ওয়াটারফলস। এই অ্যাঞ্জেল ওয়াটারফলস কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে এই অ্যাঞ্জেল ওয়াটারফল অবস্থিত। আর এই যে কুঞ্চিকল ওয়াটারফলসটা, এই কুঞ্চিকল ওয়াটারফলসটা ভারতের তো উচ্চতম, এর পাশাপাশি এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট, এশিয়ার দ্বিতীয় উচ্চতম, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস, এটা এখান থেকে খেয়াল রাখবে। চলে আসো, আচ্ছা কাবেরী নদী থেকে রিলেট করো। কোশ্চেন দেবে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? বলা হয় কাবেরী নদীকে। আর যদি কোশ্চেন দেয় যে দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে গোদাবরী। খেয়াল রাখবে দুটো কোশ্চেন কিন্তু আলাদা, একটা হলো দক্ষিণী গঙ্গা আর একটা হলো দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের বললে কাবেরী, দক্ষিণী গঙ্গা বললে হয়ে যাবে গোদাবরী। চলে আসো পরের কোশ্চেন, রত্নমালিকা এই গ্রন্থটা কে লিখেছেন? রত্নমালিকা গ্রন্থটা লিখেছেন রাজা অমোঘ বর্ষ, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশন এ এর সঠিক অ্যান্সার। এখান থেকে আইএনসি এর কিছু ফ্যাক্ট রিলেট করাবো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে ইস্টাবলিশ হয়? এর ইস্টাবলিশ হয়েছিল 1885 সালে। কে ইস্টাবলিশ করে? অ্যালান অক্টাভিয়ান হিউম এর ইস্টাবলিশ করে। ফার্স্ট সেশন কবে হয়েছিল? ফার্স্ট সেশন হয়েছিল এই 1885 সালেই ফার্স্ট সেশন হয়। এই ফার্স্ট সেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি ছিলেন ফার্স্ট সেশনের প্রেসিডেন্ট। ফার্স্ট সেশন কোথায় আয়োজন করা হয়েছিল? বোম্বেতে আয়োজন হয়েছিল। আগে আয়োজন হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে কোনো একটা কারণে, অর্থাৎ প্লেগ ছড়ানোর কারণে সেটাকে ট্রান্সফার করে করা হয় কোথায়? বোম্বেতে। তো ফার্স্ট সেশন কোথায় হয়? বোম্বেতে। এখান থেকে কোশ্চেন যদি একটু হার্ড করে, এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন তো বোম্বে বলে দিলাম, তো বোম্বের কোথায় হয়েছিল? তো বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম মিটিং হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 সালে। এর পরবর্তী সেশন, সেকেন্ড সেশন হয় এর জাস্ট পরের বছর 1886 সালে। 1886 সালে যে সেশনটা হয় সেটা আমাদের ক্যালকাটাতে হয়েছিল। ক্যালকাটাতে এই যে সেশন হয়, এই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নরৌজি। তো দাদাভাই নরৌজি থেকে আরেকটা কোশ্চেন তোমাদের পুলিশের এক্সামেই দিয়েছিল, সম্ভবত কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সামে দিয়েছিল কোশ্চেনটা, যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
বলা হয় দাদাভাই নরৌজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তৃতীয় যে অধিবেশন হয়েছিল এর পরের বছর 1887 সালে কোথায় হয়েছিল? হয়েছিল ম্যাড্রাসে। যেগুলো পড়ানো হচ্ছে সেশনগুলো, এগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। তো ম্যাড্রাসে হয়েছিল 1887 সালে। এবং এই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি ছিলেন প্রেসিডেন্ট। এবং তোমাদের কোশ্চেন দেবে এখান থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্টের নাম কি? প্রথম মুসলিম সভাপতি, মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? ছিলেন বদরুদ্দিন তায়েবজি। কোন অধিবেশনে? ম্যাড্রাস অধিবেশনে। কত সালে? 1887 সালে। ফোর্থ সেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফোর্থ সেশন এর পরের বছর 1888 সালে হয়। কোথায় হয়েছিল? এলাহাবাদে হয়েছিল। এবং এলাহাবাদে এই যে সেশনটা হয়, এই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল। তো জর্জ ইউল এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ইংরেজ প্রেসিডেন্ট ছিলেন? প্রথম ইংরেজ প্রেসিডেন্ট। তো প্রথম ইংরেজ প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল। কোন অধিবেশনে? চতুর্থ নম্বর অধিবেশনে। কোথায়? এলাহাবাদে। এলাহাবাদের নাম কিন্তু এখন চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে কি? এখন হয়ে গেছে প্রয়াগরাজ। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছিলেন? তো প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন অ্যানি বেসান্ত। কে হয়েছিলেন? অ্যানি বেসান্ত। কত সালে? 1917 সালে। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন, ক্যালকাটা অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু। কত সালে? 1924 সালে হয়েছিলেন। কোন অধিবেশন? কানপুর অধিবেশনে। তো কোশ্চেন দুটো খেয়াল রাখবে, প্রথম মহিলা জানতে চাইছে না প্রথম ভারতীয় মহিলা জানতে চাইছে? কারণ অ্যানি বেসান্ত ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। পরবর্তীতে তিনি কিন্তু ভারতের রেজিস্ট্রেশন পেয়ে গেছেন, কিন্তু তিনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। তাই এখান থেকে কোশ্চেন দু রকম হয়, প্রথম মহিলা বললে অ্যানি বেসান্ত, আর প্রথম ভারতীয় মহিলা বললে তখন অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সব থেকে বেশি সময় ধরে সভাপতি কে ছিলেন? সব থেকে বেশি সময় ধরে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। ইনি কত সাল থেকে? 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত। 1940 থেকে 1946 সাল পর্যন্ত ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং ইনি সব থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইয়াংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গটা তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে? তো তিমির প্রধান শ্বাস অঙ্গ কোনটা? শ্বাস অঙ্গ, তিমি একটা স্তন্যপায়ী প্রাণী। তো তিমির প্রধান শ্বাসাঙ্গ কি হবে? এক্ষুনি পড়ালাম, স্তন্যপায়ী প্রাণী হলে তার শ্বাসাঙ্গ হবে লাংস অর্থাৎ ফুসফুস। অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, যে প্রক্রিয়ায় শেষে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা কি? তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পর পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। অপশন এ সঠিক অ্যান্সার। তো কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উৎসেচকের প্রভাবে গ্লুকোজের আংশিক জারিত হয়ে সেখান থেকে কিন্তু পাইরুভেট তৈরি হয় এবং 2 অণু এটিপি তৈরি হয়। এবং এটা ফার্স্ট পরিলক্ষিত করেন তিনটে বিজ্ঞানীর নাম কি? একজন হলেন এমডেন, একজন হলেন মেয়ার হফ, আরেকজন হলেন পারনেস। তো এখান থেকে এমডেন থেকে ই, মেয়ার হফ থেকে এম, পারনেস থেকে পি। ইএমপি পথ বলা হয় কোন প্রক্রিয়াকে? ইএমপি পথ বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে। এটা ফার্স্ট পর্যবেক্ষণ করেন এই তিনজন বিজ্ঞানী, এমডেন, মেয়ার হফ, পারনেস। নাম মনে রাখবে, এনাদের নাম অনুসারে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে বলা হয় কি? বলা হয় ইএমপি পথ। কোশ্চেন দেবে তোমাদের, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? তো মাথায় রাখবে, ক্রেবস চক্র
মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র সম্পন্ন হয়। চলে আসো পরের কোশ্চেন, কোন জায়গাকে ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলা হয়? তো চেরাপুঞ্জি বলা হয় ছত্তিশগড়ের অম্বিকাপুরকে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এখানে বলেছে পিন্ডার নদী এবং অলকানন্দা নদী কোথায় মিলিত হয়? রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং বিষ্ণুপ্রয়াগ। এখান থেকে তোমাদের রিলেট করাবো কোনটাকে কোন প্রয়াগ বলে এবং কোন প্রয়াগে কোন নদী এসে মিলেছে, ছবি সহকারে রিলেট করাবো, তাহলে ইজিলি মনে থাকবে। তো এখান থেকে এসছে ধৌলি গঙ্গা, ওপর থেকে দুটো নদী এসছে, ধৌলি গঙ্গা আর একটা এখান থেকে ধরো, আচ্ছা ছবিটা একটু ডান সাইড চেপে আঁকি, ধৌলি গঙ্গা, আর এদিক থেকে এসছে বিষ্ণু গঙ্গা। কি বললাম? এটা হলো বিষ্ণু গঙ্গা আর এটা হলো ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা। এই দুটো নদী এসে মিলিত হয়েছে, যে জায়গায় এসে মিলিত হয়েছে এই মিলিত পয়েন্টের নাম কি? মিলিত পয়েন্টের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। মিলিত পয়েন্টের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। ছবিটা ভালোভাবে দেখো, তাহলে এরপর থেকে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না, ছবিটা ভালোভাবে আত্মস্থ করলেই কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। তার আগে একটা ট্রিক শিখিয়ে নি, যে কার পরে কোন প্রয়াগ, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ভুল হয়ে যায়। তো ট্রিকটা কি? ট্রিকটা দেখো, তোমরা তোমাদের ট্রিক অ্যাপ্লাই করতে পারো, আমি যেটা শেখাচ্ছি সেটাও হয়তো অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদের উপর। বিকানেরের লাড্ডু তোমরা খাও, তো এখান থেকে রিলেট করো, বিকানেরের লাড্ডু, বিকানেরের লাড্ডু কাকে চড়াবো? মহাদেবের পুজোতে চড়াবো। সামনে শিবরাত্রি আসছে, তো মহাদেবকে আমি চড়াবো কি? বিকানেরের লাড্ডু। তো এখান থেকে বিআই, বিআই ফর কি? বিআই ফর বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। কে এ ফর কি? কে এ ফর কর্ণপ্রয়াগ। এন এ, এন এ ফর কি? নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ। আর আর ফর কি? আর ফর হলো রুদ্রপ্রয়াগ। আর এখানে এই লাড্ডুটা কেটে দাও, মহাদেবের থেকে শুধু দেব নাও, তাহলে লাস্টে হচ্ছে কি? দেবপ্রয়াগ। তাই ফার্স্টে দেখো, ফার্স্টে কি আসলো? বিষ্ণু গঙ্গা এবং ধৌলি গঙ্গা মিলে আসলো কি? আসলো এখান থেকে বিষ্ণুপ্রয়াগ। তো বিষ্ণুপ্রয়াগ ফার্স্টে আসলো, এরপরে যে প্রয়াগটা আসবে সেটা কি? সেটা হলো কর্ণপ্রয়াগ। তো এখানে বিষ্ণু গঙ্গায় ধৌলি গঙ্গা মিলিত হলো বিষ্ণুপ্রয়াগে, তারপর যে মিলিত প্রবাহ, এর প্রবাহটা কি নামে বাহিত হচ্ছে? অলকানন্দা নামে বাহিত হচ্ছে। এবার অলকানন্দার ডান সাইড থেকে, এই সাইড থেকে একটা নদী আসছে, নদীর নাম কি? নদীর নাম হলো পিন্ডার নদী। কি নদী? পিন্ডার, পিন্ডার রিভার, পিন্ডার নদী। পিন্ডার নদী এসে অলকানন্দার সাথে ঠিক যে পয়েন্টে মিলছে, এর নাম কি হবে? তোমাদের এক্ষুনি পড়ালাম, কর্ণপ্রয়াগ। তো এই পয়েন্টের নাম হবে কি? এই পয়েন্টের নাম হবে কর্ণপ্রয়াগ। এবার কর্ণপ্রয়াগ থেকে এই মিলিত প্রবাহ আবার আগে এগাচ্ছে, আগে এগিয়ে এসে, আগে এদিকে এগিয়ে আসে এবং কোন নামে এগাচ্ছে? অলকানন্দা নামে। এবং ডান সাইড থেকে আবার আরেকটা নদী এসে মিলিত হচ্ছে, এই নদীর নাম কি? এই নদীর নাম হলো নন্দাকিনী। নাম কি? নন্দাকিনী নদী। তো নন্দাকিনী নদী এবং অলকানন্দা ঠিক যে পজিশনে আবার মিলিত হচ্ছে, সেই পয়েন্টের নাম কি হবে? এর পরের প্রয়াগ কি? কর্ণপ্রয়াগের পরে হলো নন্দপ্রয়াগ, তাহলে এর নাম কি হবে? নন্দাপ্রয়াগ। তোমাদের এইভাবে কোশ্চেন দেবে যে নন্দাকিনী এবং অলকানন্দা মিলিত স্থলের নাম কি, বা যেমন এখানে কোশ্চেন ছিল পিন্ডার নদী অলকানন্দার মিলিত স্থানের নাম কি, তো অ্যান্সার হবে কর্ণপ্রয়াগ। তো এবার এই মিলিত প্রবাহ আবার আগে বাহিত হচ্ছে কি নামে? আগে বাহিত হচ্ছে অলকানন্দা নামে। এবার অলকানন্দার লেফট সাইড থেকে একটা নদী আসছে, নদী এসে এর সঙ্গে অলকানন্দার সাথে মিলছে, মিললে এই মিলিত স্থানের নাম কি হবে? এর পরের নাম আছে কি? রুদ্রপ্রয়াগ। তো কোন নদী আসছে? আসছে মন্দাকিনী। তো আগেরটা পড়ালাম নন্দাকিনী, এটা হলো মন্দাকিনী, মন্দাকিনী রিভার। তো
তো মন্দাকিনী রিভার এসে এই পজিশনে যে মিলিত হচ্ছে, এই প্রয়াগের নাম কি হবে? এই প্রয়াগের নাম হবে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। এবার এই রুদ্রপ্রয়াগ এবং মন্দাকিনীর অলকানন্দা এবং মন্দাকিনীর মিলিত প্রবাহ আবারও আগে এগিয়ে এসে অলকানন্দা নামে বাহিত হবে এবং আবারও লেফট হ্যান্ড সাইড থেকে আরো দুটো নদী আসবে, এখান থেকে একটা আর এই দিক থেকে একটা নদী আসবে, এই দিক থেকে আরেকটা নদী আসবে, এসে এখানে মিলিত হচ্ছে। তো উপর থেকে এই যে নদীটা আসছে, এখানে আমি সবুজ দিয়ে মার্কিং করছি নদীটাকে, এই যে নদীটা আসছে এই নদীটার নাম কি? এই নদীটার নাম আমি এখানে এই সাইডে লিখছি, এই নদীটার নাম হলো ভিলানগাঙ্গা। ভিলানগাঙ্গা ভিলাঙ্গানা ভিলানগানা ভিলানগানা রিভার, ভিলাঙ্গানা রিভার। আর এই যে নদীটা আসছে এই নদীটা কি? এই নদীটা হলো ভাগীরথী। ভাগীরথী, এই ভাগীরথী আর ভিলাঙ্গানা ঠিক যে জায়গাটায় মিলছে, এখানে একটা ড্যাম আছে যেটা ভারতের সব থেকে বড় ড্যাম। এর নাম কি? এর নাম হলো থেরি ড্যাম। থেরি ড্যাম, এর হাইট কত? 270 মিটার, যেটা এক্ষুনি পড়ালাম। তো এই ভাগীরথী এবং ভিলাঙ্গানা নদীর মিলিত প্রবাহ আগে এগিয়ে এসে মিলছে কোথায়? অলকানন্দার সাথে মিলছে। এবং এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হলো, এর পরবর্তী প্রয়াগ কোনটা? দেবপ্রয়াগ। তো এই পয়েন্টের নাম হলো কি? এই পয়েন্টের নাম হলো দেবপ্রয়াগ। এবং এই দেবপ্রয়াগ থেকে অলকানন্দা আর ভাগীরথীর মিলিত প্রবাহ কি নামে বাহিত হচ্ছে? ডান দিকে বাহিত হচ্ছে, এটা কি নামে? গঙ্গা নদী নামে বাহিত হচ্ছে। তো গঙ্গা নদী কিন্তু একদম গ্লেসিয়ার থেকে তৈরি হয়নি। গঙ্গা নদী আগে অন্যান্য ছোট ছোট নদীর কিন্তু মিলিত প্রবাহের পরে দেবপ্রয়াগ থেকে এই নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। তো কোশ্চেন দেবে যে গঙ্গা নদীর গঙ্গা নদীর নাম হচ্ছে কোন পজিশন থেকে? দেবপ্রয়াগ থেকে, কর্ণপ্রয়াগ থেকে, রুদ্রপ্রয়াগ থেকে। তো অ্যান্সার হবে দেবপ্রয়াগ থেকে। তাহলে কোথায় কোন প্রয়াগ? আশা করি এই ট্রিক্সের দ্বারা মাথায় রাখতে পারবে পরপর। বিকানের লাড্ডু মহাদেবকে চড়ালে, তো বি আই ফর বিষ্ণু, কে এ ফর কর্ণ, এন এ ফর নন্দ, আর ফর রুদ্র, আর দেব ফর কি হবে? দেবপ্রয়াগ। তাহলে পিন্ডার নদী এবং অলকানন্দী কোথায় মিলছে? এখানে দেখো পিন্ডার আর অলকানন্দী মিলছে কোথায়? মিলছে কর্ণপ্রয়াগে। তো অ্যান্সার কি হবে? কর্ণপ্রয়াগ, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে তোমাদের যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। জিকেজিএস এর ক্লাসের পাশাপাশি ম্যাথের ক্লাসটাও চলছে, সেই ক্লাসটাও তোমরা ফলো করবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।